আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের নাটক দায়বদ্ধ। তার একটুখানি জাস্ট পটভূমিকাটা আমি বলে দিতে চাই। ড্রামা দায়বদ্ধ, প্লেরাইট চন্দন সেন, প্রোডাকশন অর্চার্ডিয়ান ড্রামা স্কোয়ার, ডিরেকশন কিংশুক মুখার্জি। দায়বদ্ধ or the accountable is a story about human relationship. It showcases that human relationships are made of mutual trust and love rather than just someone's blood connection or social or even legal recognition. The story revolves around a lorry driver named Baba and his family comprising of his daughter Vinu, wife Sita and his khalasi or helper Jivan. They are confronted by truth from their past which shakes their life and antagonizes the society. Let us watch the play to know what is that past truth and what happened to the family. Thank you. আপনারা উপভোগ করুন। इतना न मुझसे प्यार बढ़ा कि मैं एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। क्या गान बोलते वाली ना तो तलत महमूद আর সুর সলিল চৌধুরী পুরোনো দিনের এটা একটা বিখ্যাত গান রে। इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल। আরে তো ডাল তো ছিল তরকারিটা নামার একটু কিছু লাগবে না, আমি বলছি একটু জল দিই। কেন রান্না মুখে দেওয়া যাচ্ছে না? কি যে বলেন, তো খাওয়ার সময় এত জল খাও কেন? ওতেই তো পেট ভরে যায়। বুড়িটার কি হলো বললে না তো? ও হ্যাঁ, ও বুড়িটাকে জলকে তুলে নিল বুঝলি। এদিকে দারুণ দুর্যোগ, বাজ পড়ছে আর এমন বৃষ্টি যে এক হাতের বেশি রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো আমদানি গাড়ি চালাচ্ছে জানিস। ওই জীবন সারা তো ভয় পেয়ে গেছে, বলছে দাদা গাড়ি সাইড করো, এই অন্ধকারের মধ্যে কোথায় বেড়াবে কোন খানায় পড়বে তার ঠিক নেই। আমি বললাম চুপ করে বস থাক। বুড়িটা তখন কি করছিল? বুড়িটা খিলিয়াবার করবে দেখি ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে আর ঠক ঠক করে কাঁপছে, নিজে একেবারে একসা। আমি কেমনকে বললাম বুড়িমাকে চাদরটা দে। তারপর তারপর ট্রেনটা দড়িয়ে দিলাম বুঝলি। দেখি বুড়ির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কেঁদে কেটে কোনো রকমে বললো তুমি বাবা ভগবান। আমি সারা মানুষই নই, আমাকে বলে কিনা ভগবান। ডবল প্রমোশন। কি হলো? পিঠে একটা ফিক ব্যথা দুদিন ধরে খুব ভোগাচ্ছে রে। ওই দেখি কোথায়? এই তো এখানে। হ্যাঁ 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 এই যে এই মিষ্টির দোকানের কোনো খবর পেয়েছো? টাকাটা কখন করে নিয়েছে? সে কি তাহলে তোমার বিধবা বোনটা ওর কি হবে? কবি ভেঙেছে, ছেলে পুলে না নেই, ধারা হাত পা। বলনি তো? আমি এখানে বেঁচে যেতে পারি না ঠিক মতো, ওখানে ওরা একটা কম এ দুনিয়া কোনো মানে কেউ কাউকে একটু জায়গা ছাড়তে রাখি না। আমার একটা দিতে ছিল, দাদা আছে, আপনি ছিলেন, নাহলে কবেই সারা ফুটে যেতাম। দোকানটা হাতছাড়া করা তোমার ঠিক হয়নি জীবন। অবশ্য ঠিক, তবে মনটা থাকলে একটা কিছুটা থাকতো, মামলা মোকদ্দমা করে দোকানটা ধরে রাখার চেষ্টা করতাম। তাই যখন নাই আর তাছাড়া আমি এখানে ভাবি আছি, দাদার কাছে যদি ড্রাইভিংটা ঠিকঠাক শিখে নিতে পারি আমার আর পায় পেয়ে। এবার ফেরার পথে কি হলো জানিস? কি হলো? শক্তিগড় পেরিয়ে দেখি একদল লোক রাস্তা জুড়ে গাড়ি আটকাচ্ছে, হাতে তাদের ইয়ার বড় বড় লাঠি। বললে আরজি পার্টি অঞ্চলটাকে ওরা নাকি চোর ডাকাতের হাত থেকে রক্ষা করছে, গাড়ি পিছু 300 টাকা করে দিতে হবে।
আমার আগের 5-6খানা বিল্লিকা বাচ্চা টাকা দিয়েও দিয়েছে, আর ওরাও লড়ি ছেড়ে দিয়েছে। যেই আমার পালা এলো, জীবনকে বললাম মাথা নিচু কর শালা। ও বাবা, এটুকু সময়ের মধ্যে কতবার শালা বললে বলো তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তো শালাবাদ শালাবাদ। শোন না, আমি জীবনকে মাথা নিচু করতে বলে গাড়ি চালিয়ে দিলুম দুম করে। পুরো লাঠি চালালো না? লাঠি? ওই যে বাইরে দাঁড়িয়ে আছে WBL 4691, ওটা হলো বাঘের বাচ্চা, বুঝলি? বাঘের বাচ্চা, পাঞ্জাব বডি ন্যাশনাল পারমিট। ওর সামনে লাঠি? আসলে ওরা আরজি পার্টি নয়, সালারা ডাকা প্র্যাকটিস পারপাস। কি করে বুঝলে? সত্যি তো আরজি পার্টি হতে পারে। আরে ধুর, এত বছর ধরে আমি লড়ি চালাচ্ছি, ও সব পার্টিকে আমি চিনি। ওই ভোট পার্টি, ব্যান্ড পার্টি, পুজো পার্টি সব চিনি। অনেক রাত হয়েছে, খুব ঝক্কল গেছে। দাদাকে তুলুন, জিনিস সাথে তো জমে গেছে। না 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 না, ওরকম করো না। কখন কি হয়, সেবার গেটে বর্ডারে পাগলাদের কাছে নাক গলাতে গিয়ে তুমি কিরকম বিপদে পড়েছিলে তোমার মনে নেই? খেতে এসো, অনেক রাত হয়েছে। এত ধকল করে এসে পারো বটে। জিনি, যাও শুতে যাও। আর একটু মা। এই উঠছি। আশ্চর্য, আমার কথাটাকে একটু ভাবে। এত রাত পর্যন্ত জেগে থাকো। তুমি শুয়ে পড়ো না, তোমার এত বড় একটা অপারেশন গেছে, ঝিমি খেতে নেই। আমি এখনো খাইনি। হ্যাঁ, সে কি? আরে তোমাকে আমি বলেছি না যে আমার ফেরার কোনো ঠিক থাকে না, তোমরা খেয়ে নেবে। আমি তো মাকে বলেছিলাম খেয়ে নিয়ে শুয়ে পড়তে, তো মাই শুনলো না। তুমি রাত পর্যন্ত কর্তব্য করতে যাবে, কখন শুয়ে পড়তাম। সবটা ফেরে তুমি এমন করো না। জানোই তো আজকে বাবা ফিরবে, রাত্রি হবে। বাজে না বলতে যাও, শুতে যাও। সামনে তোমার পরীক্ষা, ভোরে উঠতে হবে। যা ঝিমি, আজকে ঘুমিয়ে পড়, তাহলে সকালে আবার গল্প করা যাবে। আচ্ছা, এই জামা কাপড় ছিল ছাড়তে পারোনি? এত গল্পের কি আছে কে জানে। যখনই দেখি মেয়ের সামনে বাবা বাবা করে চলেছে। ঝিমিটা গল্প শুনতে এত ভালোবাসে না। তোমাকে আমার থেকে বেশি তো কেউ চেনে না। ওই তোমার গল্প তো সত্যি মিথ্যে মিশিয়ে ভালো নাটক করতে পারো। আর সব গল্প তো তুমি দিল বাবা ক্ষমতা আছে বাবা। আরে না না না, মিথ্যে বলি না, একদম না। তবে হ্যাঁ, ওই সত্যিটাকে একটু রং চড়িয়ে জমিয়ে বলি আর কি। আর একটা ক্ষমতাও কিন্তু আমার ছিল, বলো কি? সে কি? ভুলে গেলে? আরে গান গান, আহ সেসব পুরনো দিনের গান। আহা, এই লরি চালিয়ে চালিয়ে কেমন যেন জানোয়ারের মতন বেঁধেছে, তবে ভেতরটা এখনো কেমন ভাগ পাক করে, বুঝলে? এখনো স্টিয়ারিং ধরে গান গাও নাকি? হ্যাঁ, ওই মাঝে মাঝে রাত্রির দিকে ঘুম কাটাতে গাই। ওই এই জীবন শালাকে শোনায়, কিছু বোঝে না, বলে মুকেশের মতো বলা তোমার দাদা। শালা গ্যাস দেয়। জামা কাপড়গুলো কলতলায় ফেলে দাও। আর দয়া করে হাত মুখ ধুয়ে খেতে এসো। বাড়িটা যে তোমার লরি হয় সেটা না বললে আমার এত কথা বলতে হয় না। सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती, तुम्हारे प्यार की बातें हमें सोने नहीं देती। মা, বাবার সাবানটা পাচ্ছি না। চৌকির তলায় রেখেছি। আচ্ছা, একদম শেষ হয়ে গেছে মা। যা আছে ওতেই হবে। তোমার সাবানটা দেবো? না, কেন? গামছা সাবান সবার আলাদা আলাদা থাকা উচিত। আমি তো মাঝে মাঝে তোমারটা নিই, তখন তো তুমি কিছু বলো না। তর্ক না করে বাবাকে ডাকো, চায়ে জল বসানো হয়েছে। মা, জীবন কাকু উঠেছে, চায়ের জল নিও। তুমি বাবাকে তোলো আগে। বাবা, ও বাবা, ওঠো, 11টা বাজে। ওঠো। চা করেছিস? দিচ্ছি।
চাপিয়েছি। এখানে নিয়ে আয়। আবার পাশ ফিরে শুলে যে, ওঠো। কতটা একটু দে তো। বলেছি না এ বাড়িতে বিড়ি চলবে না। তাহলে ওই ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা দে। আচ্ছা দিচ্ছি। জীবনকে অনেক করেছো? এবার কোথায় গিয়েছিলে? ঝাড়খণ্ড পঞ্চগঞ্জ গিয়েছিলাম। লরি খালাস করতে করতে তো রাত 11টা হয়ে গেল। দাদা কি এগুলো ঘুমাচ্ছে নাকি? তোমার দাদা এখন এবার কি রকম অনিয়ম করেছে? বাবা সিগারেট দে একটু মাথার চুলগুলো টেনে দে তো। দিচ্ছি। কি হলো? উত্তর দিচ্ছ না যে? আমি শুধু গাড়ির খবর বলতে পারি WBL 4691 এর কোনো গড়বড় করে। জিনু, ঘরে না বসে যাও, চাটা ছিটে দাও। বাবা চা নিয়ে আসি। আচ্ছা মদ খাওয়া কমেছে না বেড়েছে? আমি শুধু প্রেসার পাই। মাইনি বলছি, মানে ওই খাবার পর না মাথাটা এমন ঝিমঝিম করে যে টেরই পাই না কে কতটুকু টেনেছে। একদম মাঝে মাঝে কথা বলবে না। বাইরে গিয়ে এসব চলবে না বলে দিলাম। এসব চললে তোমার আমি ছাড়িয়ে দেবো, মনে থাকবে? চেষ্টা করবো বৌদি। মানে আসলে কি জানেন, ওই গিয়ার ক্লাসের ব্যাপারটা না এখনো ঠিক মতো মাথায় ঢুকছে না। এই জন্য দাদা খুব বকে, মারেও। তবে ব্রেকের ব্যাপারটা সোজা, দেখবেন ও সাদা ব্রেক আমি ঠিক মারতে পারবো। বলেছি না এই বাড়িতে মায়েরই শালা চলবে না, তোমারও না তোমার দাদারও না। জীবন কাকু চা। বাবাকে বলো এখানে এসে চা খেয়ে যেতে। বাবা বললো ঘরে খাবে। যা বলছি তাই করো। বাবা চা, মা বললো বাইরে এসে খেতে। আচ্ছা রাখ, যাচ্ছি। তুমি এসো, আমি পেস্ট ক্লাস দিচ্ছি। আচ্ছা বাবা আজ দুপুরে পোস্ট টাকার ওখানে মাছ ধরতে যাবে? গত হপ্তাতেও তো ওরা তোমায় নেমন্তন্ন করেছিল। দেখি যাবো তাহলে। আমিও যাবো। তুই পড়তে যাবি না? আজ তো রোববার। ও তাহলে চ, দুজনে মিলে যাওয়া যাক, বেশ মজা করে মাছ ধরা যাবে। মাছ তুমি কোনোদিনই ধরতে পারলে না, আজও পারবে না। কাল যা রাত করে বাড়ি ফিরলে তাতে তো কোনো গল্প শোনাই হলো না। মাছ ধরতে বসে ওটাই গেলাম। না, তুমি যাবে না। চলুক না, ও তো আর পড়তে যাবে না। ও গেলে ঘোষের আমাকে আটকাবে না, তাড়াতাড়ি ছেড়ে দেবে। না যাবে না, দরকার হলে জীবন যাবে। আমি খেয়েছি। হ্যাঁ, খুব তো বসে বসে চা বানাচ্ছি, গাড়ি ধুয়েছিস? হ্যাঁ, কখন না ধুলে ছাড়বে? বলছি কি দাদা, ওই পিছনের খেলার মাঠটায় গাড়িটা নিয়ে গিয়ে একটু প্র্যাকটিস করবো। সাবধান, যেখানে সেখানে গাড়ি ভেড়ালে কিন্তু শালা। তোর বেটা বয়সের গাছ পাথর নেই, ক বছর আছিস আমার সঙ্গে? হ্যাঁ, এই এতদিনেও ক্লাস ব্যাপারটা তোর মাথায় ঢুকলো না। ও গাড়ি ফাড়ি তোর দ্বারা হবে না। তুই যা যা গিয়ে ওই জিলিপি ভাজবি, যা যা যা। জিলাপি ভাজা অত সোজা নয়, আড়াই পেঁয়াজ দিতে হবে, আবার জড়িয়ে গেলে চলবে না। বুঝি, তাহলে যাই দাদা। আর যা বৌদিকে বলো বসেদের ওখানে আমায় পাঠিয়ে লাভ না, এই গাড়ি ব্রেক করতে পারবো না। এমনি গাড়ি। বাইরে থাকলে তো সবারই অনিয়ম করো, ঘরে একটু মেনে চলো। কি হলো, আবার বসে থাকলে কেন? যাও বাথরুমে যাও, রান্না হয়ে গেছে। চাটা শেষ করেই দিয়ে যাচ্ছি। ওর মা দুপুরে ঘুমোবে, তখন আমরা যাব। তোকে বাদ দিয়ে আমি যাবো ভেবেছিস? না, মা রাগ করবে। টের পাবে না। টের না পেলেও আমি যাব না। মা দিন দিন কেমন হয়ে যাচ্ছে বাবা। চিন্তায় চিন্তায় তুই বড় হচ্ছিস না, আমি তো কি বলে ওই তোর জন্য ভাবতে সময়ই পাই না। বেশি ভাবাটা কারোরই কোনো উপকারে লাগে না বাবা। দেখ ঝিনু, তোর মার বিদ্যে বুদ্ধির দুনিয়াটা আমার মতো ফাঁকা না। সংসারটা সত্যি সে অনেক বোঝে। খোলা আকাশের নিচে হাইওয়েতে তাকে লরি স্টিয়ারিং ঘোরাতে হয়, তাকে গাড়ি ছোটাতে হয় এই সংসারের ঘেরাটপের মধ্যে মেপে ঝেপে। মাসে যে 7-8 দিন তুমি বাড়িতে থাকো, তখন মনে হয় পৃথিবীটা অনেক বড়, অনেক। আমাদের এই 4টি কুটির মধ্যে বাধা নাই সে। সেখানে কত রকম মানুষ, কত বড় জীবন, কত রকম সম্পর্ক। যখন তুমি থাকো
তখন সেই পৃথিবীর সঙ্গে তাল মেলাতে ইচ্ছা করে আমার। এত বাধা জীবন, মার সব সময় শাসন, সবসময় পুতুলে থাকতে আমার ভালো লাগে না। আমি তো সত্যি বড় হয়েছি, হয়নি, আমার নিজের একটা চাওয়া থাকবে না, সব মার ইচ্ছে মতো চাইতে হবে, এমনকি আমার নিজের জগতেও। আমি আর এই পাগলি মেয়ে, আরে কি হলো? কাকা, আমার দিকে কাকা। আচ্ছা কি হয়েছে বা সত্যি করে আমাকে বল তো। জীবনটা তুমি ওকে যেভাবে দেখাও সেটা যে জীবনের সবকিছু নয়, পারলে ওকে বোঝাও। মানে? সেটা বুঝতে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। জিনু, ওঠো। কোথায় যাচ্ছ? সাবান আনতে। এবার বুঝতে পারছো তো মেয়ের মাথাটা কিরকম বিগড়েছে? ওর কথা বলছো কেন? যা বলছি তা না বোঝার মতো তো কথা না। এত জানি দেবু সম্বন্ধে কিছু বলেছিল? কই না তো। সে কি এত রাত পর্যন্ত গল্প করলো আর আসল কথাটা বলেনি? কি? দেবু চাকরিটা হয়ে যেতে পারে। বাহ, তো ভালোই তো। আমি ঠিক করেছি দেবু চাকরিটা পেলে ঝিনুকের সাথে তার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো। আহা, এত হড়বড় করছো কেন? কি এমন বয়স হয়েছে ওর? বিয়ে দেওয়ার মতন যথেষ্ট বয়স হয়েছে ওর। তাছাড়া আমি কোনো রিস্ক নিতে চাই না। কখন কি ঘটে যায় সেই আতঙ্কে আজকাল আমার হাতে ঘুম হয় না। তুমি সব ব্যাপারেই একটু বেশি চিন্তা করো। দেখো, ঝিলির ব্যাপারে তোমার কোনো দায় না থাকতে পারে, আমার তো আছে। আরে, আমার কোনো দায় নেই। থাকলে অমত করবে না। দেখো, আমার তো মনে হয় না যে ওই দেবু ঝিনির তুলনায় খুব একটা যোগ্য পাত্র। ঝিলি কি এমন টানাটানা করি? সবে তো বিয়ে পরীক্ষা দিয়েছে। তাছাড়া বিশাল একটা ফ্যামিলির মেয়েও তো নয়। দেবু অযোগ্য হলো কিসে? হ্যাঁ, লরিটাই ভালো মেয়ে। এটাই তো পরিচয়। যাক, জীবনের 14 আনা গাড়িতে আর 2 আনা বাড়িতে, কিসে ভালো কিসে মন্দ আমার মতে কি এসে যায়। তবে হুটহাট করে তুমি মেয়েটার বিয়ে না দিয়ে ওকে যদি তুমি আরো পড়াতে, আরো বড় কিছু হওয়ার সুযোগ করে দিতে, তাহলে দেখতে যে মেয়েটা তোমার একেবারে ফেলনা। অন্তত নিরঞ্জন মাস্টার মশাই তো আমাকে তাই বলেন। যাক, সাবানান্দি পয়সাগুলি কোথায়? পরে দিয়ে আসবো বলেছি। বলেছি না এই ধার বাকিতে জিনিস কেনা আমি একদম পছন্দ করি না। বলেছিলাম তো ওটাই হবে। সবেতেই বাড়াবার। আরে ছিল, দেবকে তুই পছন্দ করিস? কই, আমায় বলিস নি তো? আমি ভেবেছিলাম তুই বড় কোনো স্বপ্ন দেখতে চাইবি, সত্যিকারের বড় কিছু হতে চাইবি। লগে স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতে কেন জানি না তোকে নিয়ে আমি অনেক অনেক বড় কিছু ভাবতে চেয়েছি। আমি मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया जो ঝিনু, ঝিনু, কি ব্যাপার দেবুদা, তুমি এই সময়? দরকার আছে। তোমার বাবা ফিরেছেন? হ্যাঁ, কাল রাতে ঘোষ কাকার ওখানে গেছেন। কেন? আমার চাকরিটা বোধহয় আর হবে না। সে কি, তুমি যে বললে রিটেন ভালো হয়েছে, চাকরিটা এবার হয়ে যাবে? হ্যাঁ, এত আশা করেছিলাম। আমার এক মেসমশাই ওই অফিসে ইউনিয়নও পড়ে, থাকেও তো বলেছিলাম। তাহলে হবে না বলছো কেন? মেসমশাই এখন আসল কথাটা বলছেন। কি আসল কথা? বলছেন প্যানেলের নাম তুলতে নাকি 50,000 টাকা লাগবে। এটাই নাকি সিস্টেম। আমি 1,000-25,000 টাকা জোগাড় করতে পারি। বোনের বিয়ের জন্য মা ফিক্সড করে রেখেছিল, সেটাই না ভাঙাবো। কিন্তু বাকি 25,000 টাকা যে কোথা থেকে জোগাড় করবো আমার কিচ্ছু মাথায় আসছে না। তুমি ঘুষ দিয়ে চাকরি নেবে দেবো না? ইম্পসিবল।
জানো না? জানলেও যে এটা মানা যায় না দেবদা। অন্য পরীক্ষা দাও, অন্য চাকরির চেষ্টা করো, ব্যবসা যাও, কিছু একটা করো। মুখের মতো কথা বলো না তো। ব্যবসা করা কি মুখের কথা? তার জন্য পুঁজি লাগে না? আর পরীক্ষা কতবার কত জায়গায় দিয়েছি তুমি জানো না? অলরেডি তো ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট সবকিছু বয়স পার হয়ে গেছে। হয়েছে কোথাও কিছু? আমি তো আর তোমার মতো ব্রিলিয়ান্ট নই। আমার হবে না, আমার কোথাও কিচ্ছু হবে না। তুমি কিন্তু আমাকে মাধ্যমিক পর্যন্ত পড়ে এসো দেবদা। তখন যদি জানতাম তোমার কাছ থেকে এই ধরনের কমপ্লিমেন্ট শুনতে হবে, তবে মোটেই বাধ্য চাকরি হতাম না। ঠাট্টা করছো? তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো না, কিংবা বুঝতে চাইছো না। ঝিনুক, এটা আমার লাস্ট চান্স। এখানে ভেতরে জানাশোনা লোক আছে, এখানে যদি না হয় আর কোথাও কিচ্ছু হবে না। মার পেনশন আর আমার টিউশনের ওই কটা টাকা আর চলছে না। যেভাবেই হোক এই চাকরিটা আমাকে জোগাড় করতেই হবে। তোমার বাবাকে একবার বলে দেখো না, যদি উনি কিছু ব্যবস্থা করে দিতে পারে। বাবাকে? হ্যাঁ, আমি 2-3 বছরের মধ্যেই টাকাটা শোধ করে দেবো। আর চাকরিটা পেয়ে গেলে তো আর কোনো প্রবলেম থাকবে না। সুযোগ যদি কিছু দেবদা, লাগে। ছি, বাবাকে এতদিনে তুমি এই চিনলে? সরি ঝিনুক, আমার মাথা ঠিক নেই। বাবাকে একবার বলে দেখবে। দেখো দেবদা, আমার বলতে খুব খারাপ লাগছে, তবু তুমি তো জানোই বাবা আমাদের রিলেশনটা ঠিক মেনে নিতে পারেন না। তার উপর যদি শোনেন তোমাকে চাকরির জন্য টাকা দিতে হবে, তাহলে এটা আমি চাইছি না দেবদা। ঝিনুক, এই চাকরিটা শুধু আমার আর আমার মা বোনের জন্যই দরকার। এর সঙ্গে তোমার কি কোনো সম্পর্কই নেই? বাবাকে যতটুকু জানি তিনি কিছুতেই মেনে নেবেন না আমি বা কেউই এই ধরনের কোনো কাজ করি, তা যে কোনো দরকারেই হোক। ও আচ্ছা, তোমার বাবার পছন্দ অপছন্দটাই যে আমাদের রিলেশনের মধ্যে একটা ভাইটাল কন্ডিশন হয়ে দাঁড়াবে, সেটা ভাবিনি কোনোদিন। এনিওয়ে, তোমার বাবার চোখে তুমি আর তোমার চোখে তোমার বাবা দুজনেই অসাধারণ হয়ে থেকো। আমি তো খুবই সাধারণ, আমাকে তো বেঁচে থাকতে হবে। তাই এই চাকরিটা আমাকে জোগাড় করতেই হবে। যেভাবে হোক এই টাকাটাও আমাকে জোগাড় করতেই হবে। চলি। কিন্তু দেবদা, তুমি এই সামান্য একটা চাকরির জন্য আজ যা করতে চাইছো, যতটা নিচে তুমি নামতে চাইছো, সেটা আজ আমি মন থেকে মেনে নিতে পারছি না। তাহলে তুমি কি চাইছো? তোমার বাবাকে খুশি করার জন্য আমি এই চাকরির চেষ্টাটা ছেড়ে দিই? সব কিছুর একটা সীমা থাকা দরকার। সরি জিনু, এই চাকরির চেষ্টা আমি ছাড়তে পারছি না, আর সেটা আনলফুল ওয়েতে হলেও না। দেবু, শোনো, তোমার টাকাটা কবে লাগবে? এখন মনে হচ্ছে আর লাগবে না। তুমি যা ভালো বুঝবে তাই করবে। কে কি বললো সেটা নিয়ে মাথা না ঘামানোই ভালো। চাকরিটা তোমার দরকার, তার জন্য যা করণীয় তাই করবে। কবে লাগবে টাকাটা? মাসিমা, আমি কিন্তু টাকাটা ধার হিসাবে নেব। সে দেখা যাবে ক্ষণ। কবে লাগবে? 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয়, নাহলে আবার বুঝতে পারছেন অন্য কেউ। তুমি কাল সন্ধ্যেবেলা একবার এসো, আমি ওর বাবাকে বলে রাখবো। ঝিনুক কেন সব ব্যাপারে মেসোমশাই রেফারেন্স টেনে আনে আমি বুঝতে পারি না, আমার আশ্চর্য লাগে। তুমি বাবার সাহায্য চাইতে এসেছিলে, আমি তাকে সাথ করে ব্যাপারে টেনে আনি। চুপ করো ঝিনু, দেবু তো ঠিকই বলছে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি জানতাম আপনি অন্তত আমার প্রবলেমটা বুঝবেন। চলি মাসিমা। তুমি কিন্তু একটা রিস্ক নিলে মা। রিস্কটা তোমারই নেওয়া উচিত ছিল। যাও, পরকে যাও, তোমার বাবাকে যা বলবার আমি বলবো। ঈশ্বর, দেবু খুব ভালো ছেলে, ওর মধ্যে একটা দায়িত্ববোধ আছে। ওকে বিয়ে করে তুই সুখী হবি, দেখিস। যে চুলটা কিরকম মুস্কো ফুস্কো লাগছে, যা ঘরে গিয়ে চুলটা নিয়ে আয়, চুলটা আবার বেঁধে দেবো। যা, আমি পড়বো এখন। নিয়ে আয় না, কতক্ষণ লাগবে, যা। নাও। 2 দিন চুলে তেল দিসনি মনে হচ্ছে। আচ্ছা, আমি আজকাল সবকিছু ঠিকঠাক দেখতে পারি না বলে তুই নিজের দিকে একটু খেয়াল রাখবি না? আর কান দুটো খালি, দুটো পড়ে নিস কেমন? নিরঞ্জন মাস্টার কি বলেন জানিস? আপনার মেয়েটা ব্রিলিয়ান্ট, আত্মবোধা, রাবিয়ার মতো। রাবিয়াকে জানিস তো? কে? খুব জ্ঞানী সন্ন্যাসিনী। গগনচন্দ্র আছো নাকি? গগন, ওই দেখ, নাম করতে না করতে আসুন মাস্টার মশাই। উনি তো দুপুরে ঘোষেদের বাড়ি গেছেন মাছ ধরতে, এখনো তো ফেরেনি। বসুন মাস্টার মশাই। রাত তো অনেক হলো, এখনো ফেরেনি? তো কি কদিন এখানে থাকবে না কালই বেরিয়ে যাবে? আমার বলছিলেন তো 3-4 দিন থাকবেন এবার।
আচ্ছা আচ্ছা, তাহলে ফিরলে বলো কাল সন্ধ্যে 7টায় উন্নয়ন কমিটির মিটিং আছে আমার বাড়িতে, আচ্ছা পারলে যেন একবার যায়। অনেক রাস্তাই তো ভেঙে পুকুরে চলে যাচ্ছে, সেগুলোর কি ব্যবস্থা করা যায় তা নিয়ে একটা আলোচনা করা যাবে। তাছাড়া ভবনের লরি তো কলোনির মধ্যে ঢুকছে, তাই ওর উপস্থিতিটাও দরকার। আজ তাহলে চলি বৌমা। সে কি একটু চা খেয়ে যান? না বৌমা, সন্ধ্যা থেকে বাচ্চারে হয়ে গেছে। তাহলে একটু জল খান, শুধু মুখে যাবে? ঠিক আছে, দাও তাহলে। আচ্ছা, তোমরা সব ভালো আছো তো বৌমা? বিশেষ করে তুমি কেমন আছো? এই অপারেশনের পর কোনো অসুবিধা হচ্ছে না তো? এখন ভালোই আছি। সত্যি কথা বলতে কি, এই কলোনিতে আমি যতগুলো পরিবার দেখেছি তার মধ্যে তোমাদের সঙ্গে আলাপ করে বড় ভালো লাগে। তোমরা সত্যি এক্সেপশন। মাস্টারমশাই, তা হ্যাঁ মা, তোমার তো স্পেশাল অনার সেকেন্ড পার্ট এ মাসের 26-এ। হ্যাঁ মাস্টারমশাই, তা প্রিপারেশন কেমন হলো? মোটামুটি চলছে। তা বললে তো শুনবো না মা। তোমার কাছে যে আমি ভালো রেজাল্ট আশা করি। যাও মা, পড়গে যাও, দিন 20 বাকি আছে, মন দিয়ে পড়ো, স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে তো। হ্যাঁ মাস্টারমশাই, আমি তাহলে ঘরে যাই। হ্যাঁ ঠিক। আমি তো গগনচন্দ্রকে প্রায় বলি যে ফ্যামিলি পিস মানে সংসারে শান্তি কাকে বলে, তার আইডিয়াল এক্সাম্পল হচ্ছে এই তোমার পরিবার। আসছো ভাবছো সুযোগ পেয়ে মাস্টারি পড়াচ্ছি আর কি। আপনি আমাকে স্নেহ করেন তাই। শুধু তাই কেন, এই গগনচন্দ্রকে দেখো, অমন লবিটা এবার তুমি পাবে। হ্যাঁ? পরিবেশের কিছু দোষ মানে এনভায়রনমেন্টাল ভাইসে ওর মধ্যে হয়তো খানিকটা আছে, কিন্তু অমন উদার হৃদয় ভদ্র মানুষ তুমি কথা পাবে। হ্যাঁ, ভেতরেও কিছু একটা আছে, একটা আনকমন ফায়ার। আর তুমি তো বৌমা সব দিক দিয়েই অনন্য, এমন অদ্ভুত আভিজাত্য, এমন শিক্ষিত মানসিকতা, এই ধরনের পরিবারে একেবারে দুর্লভই বলতে পারি। আর মেয়েটিও হয়েছে তা, যেমন মেধাবিনী তেমনই সুলক্ষণ। মাস্টারমশাই, এইভাবে বললে ওরা হিংসে করবে। ওসব কথা বাদ দিন। আপনি কেমন আছেন বলুন? একা মানুষ, আমার তো সবসময় চিন্তা হয়। আর বৌমা, আমি আমার প্রাপ্য পাচ্ছি। Now I am 61, এই 61 বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হচ্ছে। তুমি তো সবই জানো। আমার বাবা বলতেন, নিরঞ্জন দাঁড়াতে শেখো বাবা, ঠিক মতো দাঁড়াতে শেখো। মিলিটারি ডাক্তার ছিলেন তো, তা বাবার কথা মতো দাঁড়াতেই শিখলাম, বসতে নয়। জীবনের যে বয়সটায় মানুষ একটু সুস্থির হয়ে বসতে চায়, সেই বয়সটায় আমাকে দাঁড়িয়েই থাকতে হবে। চলি বৌমা। মাস্টারমশাই, কিছু মনে করবেন না। অনেকদিন তো হলো, যদি তাকে ফেরাতে পারি দেখুন, একবার চেষ্টা করে। লাভ নেই। আমার সঙ্গে তার বনিবনা হবার নয়, আর হবেও না। সে আসবে না। একটা সন্তান থাকলে হয়তো বাঁধনটা থাকতো। সন্তানই তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্রিজ, একটা সেতু। যা তোমরা তো 5 জনে আছো, চলে যাবে দিন, যে কটা দিন বাকি আছে। তাহলে চলি। হ্যাঁ, গগনকে তাহলে বলে দিও, কেমন? আচ্ছা মাস্টারমশাই, সাবধানে যাবেন। টর্চ আছে, টর্চ আছে। জিনু, কটা বাজে? 9টা। মানে বুঝেছো? কি? তিনি ওখানে জমে গেছেন, চলো ওকে নেবেন। বাবা একা খাবে? না তো কি, তিনি কি আর সুস্থ হয়ে ঘরে ফিরবেন বলে মনে হয়? তার জন্য কি অপেক্ষা করবে? বাবার এই অভ্যাসটা তোমার ছাড়ানো উচিত ছিল মা। আমি কি ছাড়ানোর চেষ্টা করতে পেরেছিস? পারিনি। তাহলে আমাকেই চেষ্টা করতে হবে। কতটা তোমার অধিকারের মধ্যে পড়ে, কতটা নয়, সেটা মাঝে মধ্যে তুমি ভুলে যাও। ছিল বাবা কি তোমার বন্ধু?
একটা বয়সের পর বাবা মা ছেলে মেয়েদের বন্ধুই হয়, তাদের সব ব্যাপারে কথা বলার অধিকার ছেলে মেয়েদের জন্মায়। সব ব্যাপারে নয়, সব ব্যাপারে সেটা নির্ভর করে বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে কিভাবে মিশছে তার উপর। ও তোমার বাবা পারেন, আমি পারি না, তাই তো? দেখো ছিল, এই সমাজের পুরুষেরা একটা প্রিভিলেজ ক্লাস। ওরা যখন খুশি খারাপ হতে পারে, আবার যখন খুশি ভালো হতে পারে। ওদের গুণগুলোকে জোর গলায় বলে, আর দোষগুলো এনভায়রনমেন্টাল ক্রাইসিস করে উড়িয়ে দেয়। কিন্তু কিন্তু আমাদের ক্ষেত্রে তো নয়, বরং উল্টোটা। একবার পা করতে গেলে টেনে তোলার কেউ থাকে না। কেন এভাবে এসব রিলেটিভের কথা বলছো তুমি? বলছি এই কারণে, তোমার ব্যাপারে, তোমার ভবিষ্যতের ব্যাপারে তোমার বাবার কোনো দায় না থাকতে পারে, কোনো রেসপন্সিবিলিটি না থাকতে পারে। আমার তো আছে, তাই আমাকে সবসময় সতর্ক থাকতে হয়, রাশ টেনে ধরতে হয়। তুমি বারবারই একই কথা কেন বলো বলো তো, যে বাবার আমার উপর কোনো দায় নেই? খেতে এসো। खुदा के पास जाना है। যেমন মনসুরের গান বলতে হবে শুক্লা আসমান तीसरी कसम बे तीसरी कसम फिल्टर करेगा फिल्टर बौदी জীবন, তুমি ওকে ওখানে বসিয়ে দিয়ে ঘরে যাও। তুমি কি কিছু খাবে? না না বলেছিলাম না এই গাড়ির ব্রেক কষা কত সোজা না বাহ হেভি গাড়ি ব্রেক কষলে গীতা বললাম হিরুককে যেতে দাও, বসে আমার আটকাতো না, দিলে না। প্লিজ ক্ষমা চাই, ক্ষমা আর খাবো না আমি। ছি! তুমি আবার বাইরে ফিরে এসেছো? অন্য কিছু খেয়েছো? হ্যাঁ, রুটি মাংস। চমৎকার, খুব উন্নতি হয়েছে। একদিন আমার গামছায় একটু ভিজিয়ে দিয়ে যা না, চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন। দে না, দে না রে, দে না ঝিনি না। গামছাটা। কিচ্ছু দেব না আমি, কিচ্ছু না। তুমি এসব খেয়ে এসে আমাকে কখনো চিনি বলে ডাকবে না, কখনো না, কখনো না। ঝিনি অমন করে বলিস নি ঝিনি, আমার আমার কষ্ট হয়। তোর জন্যে আমি সব ছাড়তে পারি, সব। শুধু তুই আমার ছেড়ে যাসনি লক্ষ্মীটি, আমি ছেড়ে দেবো। তুই যদি চাস আমি মদ খাওয়া ছেড়ে দেবো, সত্যি দেব। জেনে তুই আমার ছেড়ে যাসনি জেনে আমি মদ ছেড়ে দেবো, তুই আমার ছেড়ে যাসনি। আমার ছেড়ে যাস না লক্ষ্মীটি, তোর জন্য আমি সব ছাড়তে পারি, সব। শুধু তুই আমার ছেড়ে যাস না লক্ষ্মীটি।
জীবন, জীবন, সারা জীবন হ্যাঁ, ডাকছো দাদা? ডাকছো দাদা? উনি কটা বাজে? হ্যাঁ, কাল রাতে তো সারা আমিও খেয়েছি, সুযোগ পেলেই ঘুমিয়ে না না। ধুর, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? তাই নাকি? দাদা এতক্ষণ তুই কি করছিলি? কাল বাঁ কাত হয়ে শুয়ে না, আরে খুব ব্যথা হয়েছে। ডান কাত হয়ে শুয়ে দেখছি না ব্যথাটা কমে কি না। বটে, তো কমেছে? ব্যথাটা বাঁ কাত থেকে ডান কাতে নেমে এসেছে। তুই সালা শোন, ওই লরির পেছনের লাইটটা ঠিক কর, ওই তারটা লুজ আছে মনে হচ্ছে, আচ্ছা, জ্বলছে আর নিচ্ছে। ঠিক আছে। তো শোন, হ্যাঁ, গাড়িটা ধুয়ে দিবি। আচ্ছা। যা। ঝিনি, ও ঝিনি, একটু চা করে দিবি? মা এসে দেবে। ও আচ্ছা, থাক। তুই আমার উপর রাগ করে আছিস না? আচ্ছা, আমি তো বলেছি যে আমি ছেড়ে দেবো, আর খাবো না। আচ্ছা, কাল না হয় আমি মাল খেয়ে বলেছিলাম, কিন্তু আজ তো তা নয়, তাও রাগ করে থাকবি? আজকাল তো আমি বাড়িতে ওসব খেয়ে আসি না। কেন খাও ওসব ছাইপাস? এই তো। বাড়িতে শুধু কেন, বাইরে ওসব ছাড়তে পারো না? দেখ জিমি, আমাদের লাইনটাই ওই রকম জানিস, এই একটু একটু না খেলে চলে না। না 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 না, ড্রাইভার বলে যে মদ খেতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, তা অবশ্য সত্যি। নেশা করাটা তুমি ছেড়ে দাও বাবা। প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে, তারপর দেখবে একদিন ঠিক অভ্যেস হয়ে যাবে। দেখ ঝিনি, শুধু তোর জন্য, শুধু তোর কথা ভেবে আমি রাতের পর রাত জেগে মাইলের পর মাইল লরি চালাতে চাই। আর এটুকু পারবো না? দেখিস আমি ঠিক পারবো, ঠিক। তুমি না দারুণ বাবা, আর ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। হ্যাঁ, কি বললি? তুমি দারুণ। সত্যি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি সত্যিই দারুণ। ঝিনু, যাও পড়তে যাও। সামনে তোমার পরীক্ষা, সেটা ভুলে গেছো নাকি? ওকে ছেড়ে দাও। তোমার সাথে আমার একটু কথা আছে। মেয়েকে আদিত্যবেলা দেখিয়ে যাতে সত্যি ওর ভালো হয় সেই চেষ্টা করো। তা কি করতে হবে সেটা বলো। তোমার দেবুকে একটু সাহায্য করতে হবে। মানে? দেবুর চাকরিটা হয়ে যেতে পারে, তার জন্য 50,000 টাকা লাগবে। 25,000ও জোগাড় করতে পারবে বলেছে, বাকি 25 তুমি দেবে। আমি কেন? যাতে সে চাকরিটা পায়। ওর চাকরির উপর যিনি বিয়েটা নির্ভর করছে। তার মানে পণ? আরে পণ কেন হবে? তুমি ধার দেবে, ও 2-3 বছরের মধ্যে শোধ করে দেবে। না, মেয়ের জন্য এমন কাজ করা যায় না, এটা অন্যায়। কোনটা অন্যায়? ঝিলিক দিয়ে চেষ্টা করাটা? না, এই বিয়ের নাম করে টাকা নিয়ে চাকরি বাগাবার চেষ্টা করাটা। আমাদের ঝিনি অত ফেলনা না। সত্যি করে বলো তো, তুমি ঠিক কি চাইছো? চিরকাল ঝিলিককে ধরে রেখে দেবে? আরে আমি কি তাই বলেছি? কিন্তু এভাবে তার বিয়ে দিতে হবে কেন? এর আগেও আমলের ব্যাপারে তুমি বাংলা দিয়েছিলে। আরে ও একটা অশিক্ষিত মাথা, তাতে পয়সা আছে তো কি? তুমিও তো তাই, কিন্তু তোমার পয়সাও নেই। সীতা, তাও তো তুমি আমায় পেয়েছো। আচ্ছা তুমি কেন বুঝছো না যে এইভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা অন্যায়? এখন অনেককে তাই করতে হয়। আরে যে করে সে করুক, কিন্তু আমরা তা করবো কেন? যিনি কি আমাদের বোঝা? দেখো, এই বড় বড় কথা বলে দেখো, যে সত্যটা তুমি আর চেপে যাচ্ছ, ভেবেছো আমি সেটা জানি না, আমি বুঝি না। কি? যত তাড়াতাড়ি সম্ভব আমি ঝিনুকের বিয়েটা দেবো, আর ওই দেবুর সাথে। আর দেবুকে তোমার টাকাটা দিতে হবে, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। ঘুষ দিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় না সীতা। আমি নিজে জীবনে কোনোদিন মাথা নিচু করে বড় হতে চাই না। তাই শেষ পর্যন্ত আমার এই হাতে এলো লরি স্টিয়ারিং। দেবো সেরকম একটা কিছু করো, আমার কিছু বলার নেই। এই নিজের উদাহরণ টেনে না তো, নিজেকে তুমি কি ভাবো? হ্যাঁ, এসব না যিনি মতন বাচ্চা আমাকে তুমি বোঝাবে। আমার সামনে এসব চালাকি তুমি করতে এসো না। এই টাকা দেবুকে তোমায় দিতেই হবে। আচ্ছা তুমি ঝিনিকে জিজ্ঞেস করেছো সে এতে সুখী হবে কিনা? ঝিনুকে কিসে সুখ কিসে নয়, সেটা আমার থেকে তুমি বেশি ভালো বোঝো না।
তোমার কেন এত দরদ আমি বুঝি না। তুমি বারবারই একই কথা বলো। কি কি জানো তুমি? আয় আয়, তুই যাস না? তোর বাবা দেবকে টাকাটা দিয়ে কি হলো? চুপ করে আছিস কেন? বল। তোকে আজ কিন্তু আমি ভয়ে জিজ্ঞেস করতে পারবো না যে আমি ওই টাকাটা দেবো কিনা। জানি তার কোনো লাভ নেই। জীবন, এই জীবন, এই সারা জীবন, হ্যাঁ, আমার ব্যাগ থেকে ওই ব্যাংকের পাসবইটা বার কর, টাকা তুলতে হবে। আচ্ছা, পাবি, আজই পাবি। তোদের যখন এত ইচ্ছে তখন পাবি। তুমি না চাইলে আমার এই পৃথিবীতে যে কোনো চাওয়াই থাকে না বাবা। কেন এসব বলছিস? হ্যাঁ, কেন? তুই সত্যি কথাটা শুনতে চাস? না, আমি চাই না। আমি চাই না এরকম অন্যায় ভাবে, এরকম বিশ্রী ভাবে তোর বিয়ে হোক। আমি চাই না। তোর দাম কি এতই কম? আমার চেয়ে কম? আসল কথাটা চেপে যাচ্ছ কেন? কি সেটা বলো। কি আসল কথা? তুমি কোনোদিনই ঝিনুককে তোমার কাছ থেকে ছাড়তে চাও না। সীতা, হ্যাঁ, আর ঝিনুকও মনে মনে তাই চায়। সীতা, কি বলছো কি তুমি? বুঝতে অসুবিধা হচ্ছে? তোমাদের দুজনের আমি চালাকি ধরতে পারিনি ভেবেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যা তা বলছো? চুপ করো। এতদিন চুপ করে থেকে একবার পাঠিয়ে না বলতে পারছো না। এই যে, তুই ঘরে যা, ঘরে যা, ঘরে যা। না, তুই দাঁড়া। যে হাসি, যে বড় বড় কথা তোকে অজগরের মতো জড়িয়ে ধরেছে, যার জন্য তুই নিজের মা থেকে দূরে সরে যাচ্ছিস, তার আসল স্বরূপটা জেনে যা। মা, কি হয়েছে তোমার? সামান্য করে টাকার জন্য কি যা তা বলছো তুমি বাবাকে? বাবা, কে তোর বাবা? ওই লরির ড্রাইভারটা? না, না, সীতা, না। আর বাকি আমি তোর মতন বয়সে তোকে নিয়ে ডুবেছিলাম। সীতা, চুপ, আর চুপ। সেই কথা বাকি তো তুই ডুবে বলছিস। চুপ, সীতা, চুপ কর, চুপ কর। পাগল পাবো না, আমি ভয় পাবো না। সীতা। ভালো করে শোন, ও তোর বাবা নয়, ও আমাদের কেউ নয়, কেউ নয়, না। না, না। বাবা, বাবা, চুপ করে দেখো না বাবা, বলো তুমি আমার বাবা নও। বাবা, মা পাগল হয়ে গেছে, মা মিথ্যা বলছে। বাবা, বাবা, তুমি আমার বাবা নও। বাবা, বলো না কিছু বাবা। এই শালা জীবন! শুয়ার! এখানে দাঁড়িয়ে তুই কি করছিস? তোকে যে বললাম গাড়ির লাইটটা ঠিক করতে, কথা কানে গেল না, না? এই তো করছি, কিছুতেই ভাবে উঠতে পারছি না। চলছে আর ফিরছে। শালা নিকাম্মা গাড়ি, তোকে আমি চুপ করবো। জীবন টাকা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না এসবের ব্যাপারে। আমি যে সব জানতে চাই, আমাকে যে সব জানতেই হবে। কোথায় ছিলে সারাদিন? তোমার দাদা কোথায়? ডাক্তার গেল, যে টাকাটা দিয়েছে 25,000 আছে, রেস্টে দিতে বলেছে। তোমরা কি আজ ফিরছো না? জানি না, দাদার মর্জি। তোমার দাদা ট্রাক্টর গ্যারেজে কি করছে? কি হলো? উত্তর দিচ্ছ না যে? কথা বলতে বারণ করে দিয়েছে? না, তা কেন? তবে কি আর বলবো, সকালের ঘটনার পর সেই যে দুর্গাছের বাংলার থেকে গিয়ে বসেছে, সকালে খাচ্ছে আর দিয়ে চা টা খাচ্ছে। দুদিন তো সব বন্ধ ছিল, আবার শুরু করবো। শোনো, যার সব বার তুমি আলগা, তার পক্ষে বেশি দিন সুস্থ হয়ে থাকাটা সম্ভব না। সোজা হয়ে দাঁড়াতে পারে না বলেই গড়াবার মতন খানা খন্দ সে খুঁজে বেড়ায়।
কিন্তু দাদার দিকটাও তো একবার। দাদার তুমি ওকালতি করতে এসো না তো। অজুহাত খাড়া করতে তোমার আর তোমার দাদার মতো না কেউ আছে নাকি? সরি বলছি। শোনো, পারলে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এলো। জানি না পারবো কি। আপনি যখন বলছেন টাকাটা ঠিক মতো রাখবেন। টাকা কি তুলবে? তুমি? না, নিজেই তুলেছি। ও, সেই দুপুর থেকে ভাত করে রয়েছে। জিনিস ওটা খেয়ে নাও। সামনে তোমার পরীক্ষা, সেটা মনে রেখো। সবাই এভাবে বাড়াবাড়ি করলে মাসিমা, দেবো। আমার না একটু দেরি হয়ে গেল। না না, তুমি ঠিক সময়ে এসেছো। এলো। মেসমশাই কি খুব অসন্তুষ্ট হলেন? না না, তা কেন? প্রয়োজনটা তো বোঝেন। আর তাছাড়া আজকাল সব না করলে কালকে না খুব দোনামনায় পড়েছে। একবার ভাবছি থাক দেখি, তারপর আবার মনে হচ্ছে ও সব কথা বাদ দাও। আগে তুমি চাকরিটা পাও, সেই চেষ্টা করো। চাকরিটা পেলে দেখবে ও সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভেতরে জানাশোনা লোক আছে, আশা করি আমার হয়ে যাবে। বলেই চাকরিটা তোমার দরকার। মেসমশাইকে আপনি বলেছেন তো যে আমার 2-3 বছর সময় লাগবে এই টাকাটা ফেরত দিতে? আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে দাও তো, তারপর ওসব ভালো যাবে। আচ্ছা শোনো, তোমার মাকে বলে দিও সবকিছু ঠিকঠাক হতে গেলে এই ফার্মগুলোই আমি কাজটা সেরে ফেলতে চাই। সেরকম হলে আমি না হয় যাবো তোমার বাড়ি, তোমার মাকে নামে গিয়ে বলবো। ঝিমিকে দেখছি না। ওর শরীরটা ভালো নেই, কি হচ্ছে? তুমি কাল যাবে? না মাসিমা, আজ আর সময় হবে না, কাল খুব ভোরে উঠতে হবে। মেসমশাই তোমার সকাল 7টার ট্রেনে বেরিয়ে যান। চলি মাসিমা। দেবুদা, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। তোর শরীরটা তো ভালো নেই, আজ থাক না, কাল করবি। ডাক্তার আসছে। না, আজ কি বলবি? এভাবে চাকরি পাওয়াটা তো পছন্দ না, তাই তো? না, আমার অন্য কথা আছে, ব্যক্তিগত। তুই তো এটা ভুলে যাস না, সর্বনাশটা কত দূর গড়াবে সেটা তো তোর উপর নির্ভর করছে। তাই নাকি? আমি এত মূল্যবান, মনে থাকতো। কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি সব বুঝতে পারছি দেবুদা? আমার একটা প্রবলেম, যার সলিউশন বোঝাই আজ হয়ে গেল, তাই না? কিন্তু আমারটা জীবনের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। আমাকেও তো বেঁচে থাকতে হবে, সেটার সলিউশন কে করবে? কি হেয়ালি করছো? তুমি কি মনে করছো যে আমি এই টাকাটা নিয়ে ভুল করলাম? মানে তুমি কি কিছুতেই মন থেকে ব্যাপারটা নিয়ে টাকার উপর আমার আজ কোনো অধিকারই নেই, সে টাকা দেওয়া না এসে যায় দেবুদা। তবে এটা আজ আমরা প্রথম নামকরণ করেছি। একটা বেওয়ারিশ জীবনে গতি করার পক্ষে টাকার অঙ্কটা বোধহয় একটু কমই। এসব হেয়ালি আমার কাছে দুর্বোধ। তুমি আজ অসুস্থ, আমি বরঞ্চ কাল আসবো। আসলে কোনো কথাই বোধহয় আজ আমি গুছিয়ে বলতে পারবো না। সব বলবো বলে তো ঘরে গিয়েছিলাম, কিন্তু নিজের কানে নিজের কথাগুলো কেমন জানি এক্সচেঞ্জে শোনাচ্ছে। না হলে তুমি বোঝাতে পারতাম, তুমি কেমন হেল্পলেসলি বিক্রি হয়ে যাচ্ছ, জাস্ট ফর আ জব। মানে যেদিন তুমি সব জানতে পারবে, সব বুঝতে পারবে, সেদিন দেখো আমি যা বলছি তা এক বর্ণ মিথ্যা না। সব বুঝি আর না বুঝি, একটা কথা বুঝতে পেরেছি, আমাকে এই টাকাটা দেওয়া নিয়ে তোমার বাবা নিশ্চয়ই তোমাকে এমন কিছু বলেছেন যাতে কি আর বলবো। সবাই যখন তাকে ভুল বুঝলো, তোমার আর কি দোষ বলো? আচ্ছা, স্পষ্ট একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি কি চাইছো? যে আমি এই টাকাটা মাসিমাকে ফেরত দিয়ে যাই, তাই তো? না, আমি শুধু চাইছি টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা যেন আনকন্ডিশনাল হয়। মানে এর পেছনে যেন আমাকে বিয়ে করার কোনো শর্ত না থাকে। একদিন আমার সঙ্গে মিশে তোমাকে এই ধরনের হলো ঝিনু, এই টাকাটা বাদ দিয়ে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। মানে এই টাকাটা না পেলে আমি তোমাকে। তুমি এখন যাও, চাকরির ব্যাপারটা চেষ্টা করো। আমি সত্যি ফিল করি চাকরিটা তোমার দরকার। কিন্তু তুমি দেবুদা, আমি তোমার ভালো চাই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ঠিক আছে, আসি। ভয় নেই, এমন কিছু করিনি যাতে সর্বনাশ আরো ভয়ঙ্কর হয়।
পেরেছি পেরেছি বৌদি পেরেছি, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে কোন মতে রিক্সায় চাপিয়েছি। দোহাই বৌদি একটু মানিয়ে নেবেন, ও দাদা এখন যা বলছে না ওটা নিজের কথা নয়, ওই দিনু বক্সির বাংলার কথা বলছে। গেলি কোথায়? ধরতে হবে? আপনি পাগল, ধরতে গেলে লঙ্কা কান্ড বাজাবে। এত খাচ্ছে তবু সুস্থ আছে। ও আর কোনো মতে রিক্সা থেকে নামিয়ে দিলেই হবে, ব্যাস আমি আর রিক্সাওয়ালাই পারবো। এই ধরুন তো, ধরুন ধরুন ধরুন। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, মেটা ক্ষুধা। ঘরে কি শোবে? হ্যাঁ, ঘরে কি শোবে? এই ঘর নিয়ে ট্রাক্টর গ্যারেজে কোন গানটা গাইছিলাম রে? ঈশ্বরে মারো এক লাঠি। সুরেলাল চক্কর খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। ঘর এরা কার ঘর? কার? আমার? উত্তর দাও। শিলচরের ডাক্তার মুখার্জির গিন্নি, ভদ্রলোকের শিক্ষিত বউ, এই লরি ড্রাইভার ভবন মিত্রের কি এসব? তুমি অসুস্থ, তাই ঘরে গিয়ে শুতে বলেছিলাম। মাঝরাতে নাটক শুনতে না। চাষাল বিচারি করলে একদম মেয়েরা মুখ ভেঙে দেবো। চমৎকার! সারা জীবন সারা ট্রাফিক লাইসেন্স দিয়ে বাচ্চা ছেলের মতো ঘুরিয়েছ আমার। ঘরে তুমি কি বুঝবে? ঘর ভাঙা মেয়ে ছেলে। তোমাদের ঘর বজায় রাখতে গেলে তো তোমরা যা বলবে যা করবে তাই মানতে হবে। সব অপমান নীরবে হজম করতে হবে, তাই তো? যেখানে মর্যাদা নিয়ে বাঁচতে পারবো না সেটা থাকলো কি ভাঙলো তাতে আমার? মেয়ের হাত ধরে একার পথে নেমেছিলাম বলে কি সব পথ আমার বন্ধ হয়ে গেছে মনে করো? তো যাও না, আর একবার ঢেকে যাও, আর একবার ওই লাইনে গলা দিতে যাও। যাও। কে আটকাচ্ছে? এই গগন ব্যক্তি আবার সারা শিক্ষা হয়নি আমার। দরকার হলে তাই যাব। এখন বাজে না ওকে শুতে যাও। মাঝে রাতে লোক জানাজানি না করলেই নয়। ঝিনুককে তো জানিয়ে দিয়েছ। আমি তো বাপ নই। এখন এখন দুনিয়া শুদ্ধ মানুষ সত্যিকারেরা জানলে আমার বাড়ি বই না। কি কি জানাবে? যে তুই আমার বিয়ে করা বউ নয়। এই তো তুমি এক ভদ্র ঘরের শিক্ষিত বউ, বাড়ি থেকে পালিয়ে এক অশিক্ষিত লরি ড্রাইভারের সঙ্গে ঘর করছো। এতে সালা আমার লজ্জা কিসে? লজ্জা তো তোমার। হ্যাঁ হ্যাঁ তোমার। তুমি ভদ্রলোক, লজ্জা তোমার। আমার সালা এতে কি হলো? এখন চুপ কেন? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে ঘেন্না করছে আমার। ঘেরানি করছে? হ্যাঁ, সালা এই 18টা বছর তো এই ঘেন্না করে কাটালে। এমনি এমনি কাটালে? দেখলে এতে সুবিধেই আছে। এই এতে বেঁচে পড়তেও থাকা যায়, আবার মাতব্বরিও করা যায়। এই বোকাটাকে একটু ঘর সংসারের লোভ দেখালে, স্বামী সারিয়ে রাখলে পোষ মানা কুকুরের মতো থাকে।
তোমার ওই ভদ্রলোক ডাক্তার স্বামীর মতো ল্যাং মারতে পারে কি? তাই তো অস্মিন কালো স্বামী হিসেবে ভেবেছো আমার? যদি না ভেবে থাকি তার জন্য দায়ী কে? আমি? তুমি না? তুমি আর যে চেহারায় আমার সামনে দাঁড়িয়ে আছো, যে ভাষায় কথা বলছো, আমি তো জানি এটাই তোমার আসল চেহারা। ওই লরি নিয়ে বাইরে বেরোলে তুমি কোন চেহারায় ফিরে যাও সেটা তুমি নিজে জানো না। ভেবেছো আমি খবর রাখি না? ওর দিকে তাকিয়ে আছো, ও ছেড়ারা আমি কোনো খবর পেতে পারি না। আমি এত বড় বড় কথা আসে কোথা থেকে? তুমি যা তার চাইতে বেশি আশা করো কি করে? লজ্জা করে না তোমার? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। সারা জীবন তো সারা শুধু আমার লোভ দেখিয়েছি, ভালোবাসার লোভ, সংসারের লোভ। কোনোদিন কিছু সত্যি সত্যি দিয়েছো আমার প্রাণ ভরে? আর কিছুটা দিতে পারি, ভদ্রভাবে বেঁচে থাকার সুযোগ তো তোমায় দিয়েছি। যে সংসারে তুমি এতদিন কাটালে, সঙ্গী ছাড়া যে সংসার হতো তোমার, যে লরি নিয়ে তুমি এত গল্প করো, আমি চাই যে লরি হতো না। হ্যাঁ, বেঁচে থাকার জন্য তোমার সাহায্য যেমন নিয়েছি, দিয়েছি অনেক কিছু, কিন্তু সবকিছু পেতে গেলে বিশ্বাস অর্জন করতে হয়। তোমাকে বিশ্বাস করা চাই না। কেন শুনে? তোমার বর হিসেবে না ভাবতে পারো, ঝিনুকের বাপ হিসেবে কেন বিশ্বাস করা যায় না আমাকে? কেন আমি ওর বাপ হতে পারি না? যত বাপ হতে পারে তোমার ওই ভদ্রলোক শিক্ষিত বর, তারা ওর জন্ম দিয়েছে বলেই ওর বাপ। আর আমি যে ওকে কোলে পিঠে করে সেই 3 বছর থেকে 21 বছরে করে তুললাম, তো আমার কেউ না। না, কেউ না। ও না জানো, তুমি তো জানতে তুমি ওর বাবা নও। তারপরে তোমার বিশ্বাস করে কি করে? তোমার ক্ষমতা আমি জানি না। দিন দিন আমার থেকে তুমি ওর কাছে আপন হয়ে উঠছিলে, ধীরে ধীরে আমার লেনটাকে গ্রাস করছিলে। আর আমি মা হয়ে চুপ করে দাঁড়িয়ে সেটা দেখতো। তোমার মধ্যে যে কোনো পাপ নেই সেটা কে বলবে? কোন দিন যে তুমি আমার ওই মেয়েটাকে কি হচ্ছে? আমার মেয়ে ওর সম্পর্কে ছি ছি ছি। চুপ চুপ, কি হচ্ছে না? চুপ সারা ভদ্রলোক, তোর নিজের মনে পাপ আছে বলে তুই দুনিয়া শুদ্ধ সব জায়গায় পাপ খুঁজে বেড়াস না। যাকে মেয়ে বলে ভেবেছি, ছি ছি ছি। চল চল, তুই আজ তোর মেয়ের সামনে দাঁড়া, আর আমিও দাঁড়াবো। তুই তো সারা ওর আসলি মা, আর আমি তো সালা নকলি বাপ। চল দেখ কাকের আসন বলে তোমার সাথে বিরক্ত করো না। কেন ভয় পাচ্ছ? ধরা পড়ে যাওয়ার ভয়? একবার দেখো দেখো, এখনো আমাকে বাপ বলতে হবে। শোনো সকালে আপনারা করবে, এখন মাঝরাতে খারাপ দেখিও না। এখন খালি কথাটা গেলে কি হবে বুঝতে পারছো না? সালা দেবু দেবু দেবু, মাথা খারাপ করে দিল। টাকা দিয়ে বর কিনবে না কেন? আমি কি মরে গেছি? মরে গেছি আমি? আমার মেয়ের অভাবে বিয়ে হবে না। ও হয়তো ভালো নয়, ওর নিজের পায়ে দাঁড়াবে, ওর নিজের পরিচয়, ওর বিয়ে হবে, ওর কারুর পরিচয়ের দরকার হবে।
যা যাকে জিমি জিমিমা দরজা খোল মা, আমার যে অনেক কথা বলার আছে তোকে। দরজা খোল, দরজা খোল। জিমি এই বোন, টর্চটা বেরো। জিমি কেন সাড়া দিচ্ছে না দেখি, ঘরটা অন্ধকার। জিমি 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 কি হচ্ছে? জিমি কি হচ্ছে? জিমি কিছু খেয়েছে। জিমি জিমি জিমিকে ধর, জিমিকে ধর। জিমি জিমি তুমি ধরো চাবিটা কোথায়? বলছো না কেন? ওকে আর বেঁচে নেই? কেন এই প্রশ্ন করছো? সে সবার জন্যই তো বৃষ্টি হচ্ছে। সে তো তোমার মেয়ে হয়ে বেঁচে থাকতে রাজি নয়। এ কথা বলো না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি সত্যি বলো, ওকে আর মেয়ে শেষ হয়ে গেছে। এখনো আছে, জানি না থাকবে কিনা। ডাক্তাররা চেষ্টা করছি। তুই কেন এমন করলি? তোর তো কোনো দোষ ছিল না। এত অভিমান তো। তুই এভাবে নিজেকে শেষ করে দিবি। বলছি এই প্রশ্নটাই নিজেকে করো, কার দোষে ওই মেয়েটা শেষ হয়ে যেতে বসেছে? তোমার মিথ্যে অহংকার, মিথ্যে বড়াই দিয়ে তুমি পারছো? তুমি মেয়েটাকে ধরে রাখতে পারছো? তুমি আমাকে আর যা খুশি তাই বলো, কিন্তু দোহাই তোমার, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো। একদিন তো তুমি ওকে মরতে দাও, আমাকে ওকে এভাবে যেতে দেবে? আমি জানি না পারবো কিছু। তবে যদি আমি পারি, তাহলে আমি তোমাকে সাফ জানিয়ে দিচ্ছি, ও কিন্তু আমার মেয়ে, শুধু আমার, আর কখনোই তোমার না, কখনো না। তোকে বলবো, যদি বাঁচিস তো মাথা উঁচু করে বাঁচিস, বা নিজের জোরে বাঁচিস। যাকে বিশ্বাস করতে পারবি না তার সঙ্গে পথ চলিস না। আর চাবিটা দাও। মাসিমা, হাসপাতালে গিয়েছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই। আপনি এত চিন্তা করবেন না মাসিমা, ডাক্তাররা সত্যি খুব চেষ্টা করছেন, পাম করে যতটা পারা যায় ততটা। দেব, তোমাকে একবার হাসপাতালে দেখলাম বলে মনে হলো জানো? হ্যাঁ, ঝিনুকের খবরটা পেয়ে গিয়েছে। তো এই চাবিটা, আমি টাকাটা দিয়েছি। কোন টাকাটা?
যেটা কাল আমার মাসিমা দিয়েছিলেন আমার চাকরির প্রয়োজন। কেন, ওটা কি তোমার আর লাগছে না? না মানে এই ঘটনার পর আমার পক্ষে এই টাকাটা নেওয়া সম্ভব না। কেন? আমাকে এই টাকাটা দেওয়া নিয়ে আপনাদের ফ্যামিলিতে যে একটা অশান্তি চলছিল সেটা আমি আজ করতে পেরেছিলাম, কিন্তু তার আলটিমেট রেজাল্ট যে এই হবে সেটা জানলে আমি কখনো আপনার থেকে টাকাটা ধার নিতাম না। আমার চাকরির থেকে ঝিনুকের জীবনটা অনেক অনেক বেশি মূল্যবান, সেটা বোঝার মতো মানসিকতা আমার নষ্ট হয়ে যায়নি। শোনো দেব, তোমাকে আমি সোজাসুজি বলি, তোমার এইভাবে চাকরি পাওয়াটা আমি মেনে নিতে পারি না। সম্ভবত ঝিনুকও নয়, তবু ঝিনির মায়ের ইচ্ছেতেই টাকাটা তোমাকে দিয়েছিলাম, কিন্তু এটা এমন কোনো ঘটনা নয় যার জন্য ঝিনুক বিষ খেতে পারে। তুমি আসল ব্যাপারটা জানো না, তাই ও কথা বলছি। দোহাই তোমার, তুমি চুপ করো। দেখো তোর মাথা ঠিক নেই, কি বলতে কি বলবে। এখন এটা আলোচনা করার সময় নয়। মেয়েটা আছে, তারপরে না হয় যা বলার বলবে। সেটা যা সত্য তাকে কিন্তু চাপা দিতে গিয়ে আমাদের কম খেসারত দিতে হচ্ছে না। তুমি আরো খেসারত দিতে চাইছো, আরো ভুল করতে চাইছো। চুপ করো, তুমি কি করতে চলেছো সেটা তুমি বুঝতে পারছো না। দেখো তুমি এখন এসো। না, ও যাবে না, ও সবটা শুনে তবে যাবে, ও সব জানা দরকার। দেখো আমি তোমায় বললাম তো তুমি এখন এসো। ও টাকা নাও, ফেরত দাও, ওটাকে পরে কথা হবে। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা আমার থেকে কি লুকোতে চাইছেন? ঝিনুক কেন বিষ খেয়েছে? ঝিনুকের সঙ্গে আমার রিলেশনের ব্যাপারটা যে আপনারা জানতেন না এমন তো নয়, তাই সবকিছু জানার অধিকার কিন্তু আমার আছে। হ্যাঁ, সেই জন্যই কথাটা তোমার শোনা দরকার, যাতে সব জানার পর ভবিষ্যতে তুমি কি করবে সেটা তুমি স্থির করতে পারো। দেখো সীতা, তোমার সব কথা শুনেও ঝিনুকের সর্বনাশ কিন্তু আমি ঠেকাতে পারি, পেরেছি কি? এই কথা বললাম না, আমাকে বলতে দাও সেটা। শোনো দেব, যেভাবেই হোক ঝিনুক তার প্রথম জানতে পারে আমি তার জন্মদাতা বাপ নই। হ্যাঁ, হ্যাঁ, আশ্চর্য হয়েও সত্যিই নই। আর তিনি সত্যি সত্যি ঝিনুকের মা হলেও আমার বিবাহিতা স্ত্রী নন। তবে হ্যাঁ, 18 বছর ধরে আমরা একসঙ্গে আছি। কেন আছি, কোন প্রয়োজনে আছি, সেসব কথা তোমাকে বলবার দরকার আছে বলে আমি মনে করি না। বুঝতেই পারছো, ঝিনির মতন একজন অভিমানী মেয়ের পক্ষে এই 21 বছর বয়সে এসে এত বড় সত্যটা জানার ধাক্কাটা সামলানো সহজ হয়। হ্যাঁ, অবশ্যই কথাটা যাকে বলতে আমরা বড় দেরি করে ফেলেছি। তা সব জানার পর ঝিনির ব্যাপারে তুমি কি করবে, কি ভাববে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে গোত্র, রক্তের সম্পর্ক এসবের বাইরেও মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে। এক্ষেত্রেও তাই হয়েছে। আমি সত্যি বলছি, ঝিনুককে আমার মেয়ে বলে পরিচয় দিতে গর্বে আবার বুক ফুলে ওঠে। ও আমার জীবনে এই আলো, বাতাস আর সূর্যের মতোই সত্যি। তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানে ওকে আমি ছাড়তে পারবো না। ওকে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। চলি। ও হ্যাঁ দেবু, ঝিনির মা যে টাকাটা তোমাকে দিয়েছে সেটা তুমি ইচ্ছে করলে তোমার চাকরির প্রয়োজনে লাগাতে পারো। তার জন্য ঝিনুককে যে তোমাকে বিয়ে করতে হবে এমন কোনো দাবি কিন্তু তো আমি করছি না। আপনার কিছু দরকার আমার এই মুহূর্তে আছে, কিছু বাড়িতে যা ছিল সব নিয়ে গেলাম। আরো যদি লাগে তার ব্যবস্থা আছে। তো ওই যে বাইরে দাঁড়িয়ে আছে না,
WBL 4691, ওটাই না হয় বেছে দিন। যাই, মেয়েটা একা আছে। মাসিমা, তাহলে এই টাকাটা ঝিলির বাবাকে বলি এই টাকাটা রাখতে পারে, তার জন্য কোনো শর্ত নেই। চাকরিটা একটু দরকার, সত্যি দরকার নয়তো খাবার জলটা বুঝি আজও সন্ধ্যা আসেনি তো, আর আসবে না, দেখবে না পাড়ার কোনো ভালো মানুষের তো চুগলি কেটেছে, সব সাদা দুশ্মন। এই সেদিন কুন্ডুবাবু বেহালাকা দিয়ে দাদার কাছ থেকে 2000 টাকা ধার নিয়ে গেল, আর তার ছেলে উজ্জুতি করছে, বলছে তাদের জমিতে লরি রাখা চলবে। হাতি যখন কাদায় পড়ে কোলা ব্যাগের সালা, সব সালা হারামির দল একদম। কি হচ্ছে জীবন? নর্দমা, চারদিকে নর্দমা, আপনি গঙ্গা জল ছিটিয়ে কি করবেন বাড়ির মধ্যে? দেখতে পাচ্ছেন না পাড়ায় কি শুরু হয়ে গেছে? কিস্তি কেউ ছাড়া এটা কেউ সোজা হয়ে দাঁড়াতেই দেবে না। 2-4 দিন মুখ বুঝে সব সহ্য কর, মেয়েটা আগে ভালোভাবে বাড়ি ফিরুক, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। কুন্ডুবাবুরা বলছি তো, এক গ্লাস খাবার জল দিতে বলো। ঝিলি কেমন আছে দাদা? ডাক্তাররা তো বলছে কালকের থেকে ভালো, কিন্তু আমার তো একই রকম লাগছে জানিস, এখনো তো ভালো করে জ্ঞানই আসেনি। স্যালাইন চলছে? চলবে না, তবে হ্যাঁ ওই অক্সিজেনটা সকাল থেকে খুলে দিয়েছে। তুমি চিন্তা করো না দাদা, ঝিলি আমাদের ঠিক ভালো হয়ে যাবে। তুমি চা খাবে? না, একেবারে ভাত খেয়ে নেবো, তারপর আবার হাসপাতালে যাবো। কেন তুমি চান টান করে ধীরে সুস্থে যাও, আমি তো যাচ্ছি এক্ষুনি। না 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 না, আজকে 3টের সময় বড় ডাক্তারবাবু আসবে, কথা বলতে হবে। তুই কথা বলতে পারবি না। থানা থেকে মেজবাবু লোক পাঠিয়েছিল, তোমার একবার। হ্যাঁ জানি, দেখি যাবো যখন সুবিধা হবে। থানার ব্যাপারটা নিয়ে থাকাবো মনে হচ্ছে। বলছি তো তোকে যে এখন আমার ওসব দিকে তাকাবার সময় নেই, আগে মেয়েটাকে সামলাবো না থানার বায়না দেখবো, স্যার কোনটা বেশি দরকার? ভগবান আছো নাকি? মাস্টার মশাই এই সময় কি ব্যাপার? আছি মাস্টার মশাই, আসুন। তো মেয়েটা এখন কেমন ভগবান? ডাক্তারবাবুরা তো বলছেন যে এই যাত্রাটা ওদের সামনে নেবে। বাবা, তাই যেন হয়। শোনা অব্দি খুব নিশ্চিন্তায় আছি। এমন একটা ব্রিলিয়েন্ট মেয়ে, তা শুনছিলাম থানা থেকে নাকি লোক এসেছিল। হ্যাঁ, এখানকার কেউ গিয়ে বোধ হয় খুঁচিয়েছে। ও তাই হবে হয়তো। যাকে তুমিও নিয়ে চিন্তা করো না, ব্যাপারটা যাতে একটা পিসফুল সেটেলমেন্ট হয় উন্নয়ন কমিটির তরফে, সেটা আমি দেখব। দরকার হলে আমি নিজে যাব থানায়। যা ভালো বোঝেন। তোমার সঙ্গে যে আমার কিছু আলোচনা ছিল, তা এখন কি সময় হবে না আমি পরে আসবো? আমি এক্ষুনি খেয়ে দিয়ে একবার বেরোবো, ওই হাসপাতালে যাবো, আজকে বড় ডাক্তারবাবু আসবে, তবে একটু সময় আছে, আপনি বলুন না। বলাটা যত সহজ ভেবেছিলাম, বলতে গিয়ে কিন্তু তা মনে হচ্ছে না। সব ব্যাপারে তো আমাকেই ফেলে দেয় সবাই। দেখো গগন, যে দুর্ভাগ্যজনক ঘটনা তোমার পরিবারে ঘটে গেল, এরপর এলাকার অনেকেই চাইছেন। না, আমরা এখান থেকে চলে যাই, তাই তো? না না, ব্যাপারটা তা নয়। আসলে কি জানো, মুশকিলটা হয়েছে এই যে যেভাবেই হোক, আজ তো সকলে জেনেছে যে দুজন মহিলার সঙ্গে তুমি এখানে দীর্ঘদিন বসবাস করছো,
তারা কেউই কিন্তু তোমার আইনত আত্মীয় নন। হ্যাঁ, এটা হয়তো অমানবিক নয়, কিন্তু অনেকের কাছে অনৈতিক তো বটে। আপনিও কি তাই ভাবেন মাস্টারমশাই? কি বলি বলো, সমাজকে তো ফেলতে পারি না। পুরানো ধ্যান ধারণার মূল্যবোধ এখনো আমাদের সমাজকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর হয়তো সবটা উচিত নয়, কিন্তু আবার ভাবতে গেলে কিছুটা উচিতও বটে, না হলে যে সমাজে শৃঙ্খলা বজায় থাকে না। মাস্টারমশাই, আমি একজন লরি ড্রাইভার। আমি তো আর আপনাদের মতন ভদ্রলোক নই। কাজে কে কি বললো বা কে কি মনে করলো সেসব দিয়ে আমার গায়ে ফোসকা পড়বে না। তার চেয়ে বড় কথা কি জানেন মাস্টারমশাই, আপনারা যে সম্পর্কটাকে অনৈতিক না কি যেন বলছেন, আমি যে সেই সম্পর্কটা নিয়েই গর্ববোধ করি মাস্টারমশাই। বসবেনকালে আমি মনে করিনি যে আমি কোনো পাপ করেছি। নিজের কাছে আমি খুব পরিষ্কার, তাই ওই সমাজের পরোয়া আমি করি। কিন্তু তুমি তো একা নও ভগবান, বর্মান কিংবা ঝিনুকও তো আছে, তো তাদের কথা তোমায় ভাবতে হবে। তুমি তো বাইরে বাইরে থাকবে, সব ঝড়ঝাপটা তাদের সইতে হবে। আমি তোমার ভালো চাই, সত্যিই চাই। যদি তুমি আমার মত নাও তো আমি বলবো তোমাদের আর এখানে থাকাটা উচিত। এমন কোন জায়গায় তোমাদের চলে যাওয়া দরকার যেখানে এ নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, অর্থাৎ ব্যাপারটা যেখানে কেউ জানে। মাস্টারমশাই, এই আমাদের মতো দুঃখ সূক্ষ্ম মানুষের একটা বিপদ আছে জানেন তো, যেটা মানতে চাই না বা মন থেকে যেটা মানতে পারি না, সেটা অনায়াসে এই আপনাদের মতো বুদ্ধিমান মানুষ কেমন ঠিক মানিয়ে দেয়। আপনাদের যুক্তির ধার ভীষণ, তার সঙ্গে পেরে উঠি না। বেশ, আপনি যখন বলছেন মেয়েটা আগে ফেরো, তারপর না হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অমুক আগে সুস্থ হয়ে উঠুক, পরে বিষয়টা নিয়ে ভেবো। এর মধ্যে আমাদের উপরে যাতে অত্যাচারটা একটু কম হয় সেটা দেখবেন দয়া করে। আরে সেটা দেখতে চাই বলেই তো একান্ত অনিচ্ছা সত্ত্বেও তোমার বাড়ি বয়ে এই অপ্রিয় কথাগুলো বলতে এলাম। তাহলে আমার কি বলো? আমি তো এর সঙ্গে একমত নই। যা, ঝিনুকায়ের ঘরে ফিরে আসুক, পরে ধীরে সুস্থে এ ব্যাপারে ভেবে দেখা যাবে। চলি। মাস্টারমশাই, আমার যে কিছু প্রশ্ন আছে আপনার কাছে। তোমার দেখ, বলো বৌমা। আপনি কি মনে করেন আইনের বন্ধন জীবনের শ্রেষ্ঠ বন্ধন? আমার নিজেরই জীবনটা এ কথাটা বিশ্বাস করতে দিচ্ছে কই। সমাজ স্বীকৃত সম্বন্ধ, আইনের সম্পর্ক অনেক সময় অর্থহীন, টাকা, মিনিংলেস ভার্বাল এক্সারসাইজ। ঠিক তাই মাস্টারমশাই, এই সমাজ, সংসার, আইন, বন্ধন কোনো কিছুই আবার মর্যাদা বাঁচাতে, আমার সম্মান বাঁচাতে আসেনি। একটা শিশুকে নিয়ে আমি যখন মরতে গিয়েছিলাম, তখন এই মানুষটাই আমাদের বাঁচায়। আমাদের সমস্ত দায় সে নিজের কাঁধে নিয়ে নেয়, ফলে তার সঙ্গে আমাদের জীবনটা জড়িয়ে যায়। এর মধ্যে কি কোনো অন্যায় আপনি দেখতে পাচ্ছেন মাস্টারমশাই? ঠিকই তো, ডুবে যাচ্ছে যে মানুষটা, সেও তো একটা কর্মকে ধরে বাঁচতে চায়। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। আমি তো মনে করি না তুমি কোনো অন্যায় করেছো বা ভুল করেছো। না মাস্টারমশাই, ভুল একটা জায়গায় আমি করেছি। আগের অপমানের জীবনটা ছেড়ে এলেও এই জীবনের অপমানটা আমি ছেড়ে আসতে পারি না। তাই মানুষকে চিনতে আমার এত ভুল হয়েছে। সম্পর্কেই তো মানুষের পরীক্ষা বৌমা। নতুন জায়গায় নতুন ভাবে জীবন শুরু করো, নতুন ভাবে বাঁচো। আপনি আবার আমাকে পালিয়ে বাঁচতে বলছেন মাস্টারমশাই? উপায় কি বৌমা? এখানকার সকলে সবটা জেনেছে, এখানে সংঘর্ষ অনিবার্য। মাস্টারমশাই, মানুষের লড়াই তো তার নিজের সঙ্গে, তার মনের সঙ্গে। সে লড়াই যদি সে জিততে পারে, তাহলে বাইরের কোনো বাধাই তার কাছে বাধা নয়। আমি কোথাও যাব না, এইখানে থাকবো আর এই মানুষটার সঙ্গে।
খেতে এসো, তোমাকে তো আবার হাসপাতালে যেতে হবে, চলো। মাস্টারমশাই, আমি তাহলে খেয়ে নিয়ে আমাকে আবার... হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাদের বিপদের সমস্ত কারণে কেটে যা, এ আমার প্রার্থনা ঠাকুরের কাছে। ঠাকুর দেখো এদের, ঠাকুর এদের ঠাকুর, ঠাকুর দেখো দেখো। লাগবে না, বলছি তো লাগবে না। তুমি বরং এই ঝুমুকের ব্যাগটা একটু গুছিয়ে দাও। বলছি তো লাগবে না, একটু বাতাস করতে দাও, রাজুকে একটু খাওয়া লাগুক আছে। শোনো, আজ আমাকে একবার হাসপাতালে নিয়ে যাবে? যাবে তুমি? বেশ দিও, তাহলে তৈরি হয়ে নাও। তাহলে তুমি ওই জীবনকে রেশনের টাকাটা দিয়ে দিও, ঘরে যা গরম তো। ও আচ্ছা, এই জীবন, রেশনটা মনে করে কিন্তু না, না। এই এনে এই টাকা আছে এখানে। ঠিক আছে, মনে করে তুমি কিন্তু ভুলবি না। অনুষ্ঠান এখানেই শেষ হলো। বিভিন্ন চরিত্রে যারা যোগদান করেছেন তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ঝিনো, অনিকা কবি, সীতা, দীপিকা ঘোষ বিশ্বাস, জীবন কৌশিক তলাপাত্র, দেবু সুমন মুখার্জি, গগন আমাদের ডাইরেক্টর, কিংসুক মুখার্জি, মাস্টারমশাই আমি নিজে মহিত কুমার ঘোষ, মেকআপে ছিলেন আমাদের শ্রী তাপস বিশ্বাস, তার জন্য একটা আফটানি, লাইভে কবিও রয়েছিলাম, মিউজিক অ্যারেঞ্জার প্রলয় বিশ্বাস, একটা আফটানি হোক। শব্দে সহায়তা করেছেন মুজিবুর রহমান এবং টিম। আর এই নাটকে যারা প্রস্তুত করেছেন তিনি হলেন রুগী সরকার আর আমাদের জেমি মাকড়ি। সামনে সামনে ভিডিওগ্রাফি সন্তোষ আছেন। ওভারঅল কোঅর্ডিনেশনে আছেন আমাদের ত্রিদীপ সেনগুপ্ত। এছাড়া আমাদের অর্চাডিয়ান ড্রামা স্কোয়াড তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।